যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার শুরু হওয়া দাবানল আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ১ লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দাবানলের ধোঁয়া ও আগুন লস অ্যাঞ্জেলেসের আকাশকে রক্তিম করে তুলেছে। প্রায় ১০ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই অবস্থায় তীব্র স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টিতে ৫টি পৃথক জায়গায় আগুন জ্বলছে। এর মধ্যে প্যাসিফিক পলিসেস এলাকায় আগুন ১৫,৮৩২ একর জমি ধ্বংস করেছে। অন্যদিকে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পুড়েছে ১০,৬০০ একর জমি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ইটন দাবানলে নিহতদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে। দাবানলের কারণে অনেক জায়গায় মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া অনেকে খাবার পানির অভাবে পড়েছেন। ঘটনাস্থলগুলোতে প্রবল বাতাস অগ্নি নির্বাপনের চেষ্টায় বাধা সৃষ্টি করছে। পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সংকট মোকাবিলায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পুনর্গঠনের সাহায্য করার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। বেসরকারি আবহাওয়া সংস্থা আকুওয়েদারের হিসাব অনুযায়ী এই দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৫,০০০ কোটি ডলারের বেশি হতে পারে। মনিরুজ্জামান, ৭১। তিব্বতের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জোরালো উদ্ধার অভিযান চলছে। ১৪,০০০-এরও বেশি উদ্ধার কর্মী ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের বের করে আনতে কাজ করছেন। এরই মধ্যে ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। চীনের এই দুর্গম অঞ্চলটিতে গত মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে অন্তত ১২৬ জন নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ৪০৭ জন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং ৩০,০০০-এর বেশি বাসিন্দাকে স্থানান্তর করা হয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে সেখানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রাতে তাপমাত্রা হিমাঙ্কের সেলসিয়াস নিচে চলে যায়। এর মধ্যে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পটির উপকেন্দ্র ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৭টি গ্রাম আছে। এসব গ্রামে প্রায় ৬,৯০০ মানুষ বসবাস করে। প্রাথমিক জরিপ অনুসারে এসব গ্রামের ৩,৬০৯টি বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছে সিগাসে শহরের প্রশাসন। ভারী বৃষ্টিপাত ও মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে সৌদির বিভিন্ন শহর। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করছেন তারা। বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দেশ জুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তাদের মধ্যে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় হাই রেড অ্যালার্ট বা উচ্চ লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসির এবং জাজানে কিছুটা কম সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে বৃষ্টিপাতের মধ্যে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফ্লাইট ও ট্রেন চলাচল। এরই মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আইজিআই ২০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত ও ৪টি বাতিল করা হয়েছে। বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ও উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে ঘন কুয়াশার কারণে বিমানবন্দর ও রেল যোগাযোগে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়ন ও অবতরণ সীমিতভাবে চালু থাকলেও আবহাওয়ার কারণে বেশিরভাগ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহে পরিস্থিতি আরও তীব্র হবে। বুধবার থেকে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এছাড়া কুয়াশার ঘনত্ব বাড়ায় দিল্লিতে কমলা সতর্কতা ও বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ভারতে পদদলিত হয়ে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়োহুড়ির মধ্যে পদদলনে এরা প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে বুধবার রাতে ঘটনা ঘটে। 10 থেকে 19 জানুয়ারি পর্যন্ত অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুল কাউন্টার স্থাপন করেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় অনুসারে বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও লোকেরা প্রায় 2000 বছর পুরনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে এক পর্যায়ে সেখানে পদদলনের ঘটনা ঘটে। এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালের বিভিন্ন অপরাধে অভিযুক্ত 901 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান, যা 2023 সাল থেকে 6% বেশি। এছাড়া দেশটির নারীদের মৃত্যুদণ্ডের সংখ্যাও বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, শুধু ডিসেম্বরে এক সপ্তাহে 40 জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি। ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এদিকে নরভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা কমপক্ষে 31। সংস্থাটি বলছে, চীনের পর ইরানই প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের হিসাব পাওয়া যায় না। ইরানে মৃত্যুদণ্ড কার্যকর পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করছেন ভলকার তুর্ক। তিনি বলেন, ইরান এ ধরনের কার্যক্রম থামিয়ে দেওয়ার উপযুক্ত সময় এখনই। গাজা উপত্যকা জুড়ে বুধবার একদিন ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। একই দিনে গাজার রাফা শহর থেকে এক বন্দির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। এদিকে ইউনিসেফ জানিয়েছে যে 2025 সালের প্রথম সপ্তাহে কমপক্ষে 74 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের একটি তাঁবুতে বুধবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। একই দিন রাফা শহরেও ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় সেখান থেকে এক ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করে তারা। বেইত লাহিয়া সহ একই দিন গাজার আরও অনেক জায়গায় ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হন। এই যুদ্ধে আমি পরিবারের সবাইকে হারিয়েছি। এত কষ্ট সহ্য করে কিভাবে বেঁচে থাকা যায়? চোখের সামনের প্রতিদিন অসংখ্য মানুষ নিহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যায়, কিন্তু আমাদের কিছুই করার থাকে না। সৃষ্টিকর্তাই উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন এবং অন্যায়কারীদের বিচারের মুখোমুখি করবেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হাসপাতালগুলোতে মাত্র একদিনের অপারেশনের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে। অন্যদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স 3টি হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিপর্যয়কর পরিণতি নিয়ে সতর্ক করেছে। ইসরায়েলের হামলার মধ্যেই নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। উত্তর গাজার বেইত হানুনে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে 3 সেনা নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে হামাস। দুপক্ষের লড়াইয়ের মধ্যেই ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরবর্তী প্রশাসন পর্যন্ত অপেক্ষা করতে হলেও এই চুক্তি বাস্তবায়ন অনিবার্য বলেছেন তিনি। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 20 জানুয়ারির মধ্যে যদি হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তবে মধ্যপ্রাচ্যে নরকের আগুন লেগে যাবে। স্থানীয় সময় মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দেন। ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জিম্মি নেই। তিনি এমন অনেক মা বাবার কাছ থেকে ফোন পাচ্ছেন যারা তাদের সন্তানদের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য চাচ্ছেন। হামাসকে সতর্ক করে ট্রাম্প বলেন, এই জিম্মিদের ফিরিয়ে না দিলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। এক্ষেত্রে চলমান আলোচনা ক্ষতিগ্রস্ত করতে চান তিনি। তবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করার পরও যদি হামাস জিম্মিদের ফেরত না দেয় তবে পুরো মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। এমনটা হলে সেটা শুধু হামাস না, কারোর জন্যই ভালো হবে না। ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভেন চার্লস উইটকফ সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন। তিনি সাংবাদিকদের জানেন, আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। পানামা খাল ও গ্রিনল্যান্ড কিনতে সামরিক বা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অগ্রাহ্য করবেন না যুক্তরাষ্ট্রের
নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে কানাডাকেও যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করারও প্রস্তাব দিয়েছেন তিনি। ফ্লোরিডায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য পানামা খাল ও গ্রিনল্যান্ড প্রয়োজন, তবে এই দুটি অঞ্চলের দখল নিতে সামরিক বা অর্থনৈতিক পন্থা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ট্রাম্প তার সম্প্রসারণবাদী পরিকল্পনায় কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তিনি অভিযোগ করেন, কানাডার সাথে বাণিজ্য এবং সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্র কোনো সুবিধা পাচ্ছে না। কানাডার সাথে সীমান্তকে কৃত্রিমভাবে আঁকা রেখে হিসেবে মন্তব্য করেন তিনি। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ট্রাম্পের মন্তব্য কানাডার শক্তি ও সার্বভৌমত্বের প্রতি চরম অজ্ঞতার প্রকাশ। তারা কখনোই হুমকির মুখে মাথা নত করবে না। একই সাথে তীব্র প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক এবং পানামাও। বল প্রয়োগ করা হলেও ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকির মধ্যে জরুরি বৈঠক করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। বুধবার ড্যানিশ রাজের সাথে বৈঠক করেন তিনি। এদিকে কোপেনহেগেন দুই নেতার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ড্যানিশ রাজপ্রাসাদ। তবে ডেনমার্কের পররাষ্ট্রনীতি নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নিজেদের সীমান্তে আক্রমণ বরদাস্ত করবে না বলে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন এবং নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হতে পারতেন। তবে সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে একান্ত এক সাক্ষাৎকারে কথা বলার সময় বাইডেন আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি আরও 4 বছর মেয়াদে এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিত নন। এক সাক্ষাৎকারে বাইডেন জানান, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লিজ চেনি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অ্যান্থনি ফাউসি সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন। বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় স্পষ্টভাবে ক্ষমা সম্পর্কে তিনি মন্তব্য করেন তিনি। HMPV ভাইরাস নিয়ে আতঙ্কের হওয়ার কিছু নেই। সম্প্রতি চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি নাকি মানুষের মধ্যে দশকের পর দশক ধরেই রয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। চীনের হাসপাতালগুলোতে মাস্ক পরা মানুষের ভিড়। দেশটির এমন কিছু চিত্র কয়েক সপ্তাহ ঘুরে ফিরে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ থেকে মানুষের মনে নতুন করে শঙ্কা জেগে উঠেছে, বিশ্ব কি আবার একটি মহামারী দেখতে যাচ্ছে? এবছর নতুন করে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ভাইরাসে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ঠান্ডা আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারায় এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে শীত ও বসন্তকালে। তবে ভাইরাসটি করোনার মতো কোনো ভাইরাস নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিঙ্গাপুরের সংক্রামক রোগের চিকিৎসক সু লিয়াং বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে 2 বছরের কম বয়স সহ ছোট শিশুরা। এছাড়া বৃদ্ধ সহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ঝুঁকিতে রয়েছে ক্যান্সারের আক্রান্ত রোগীরাও। ইয়াং আরও বলছেন, বিশ্বজুড়ে দশকের পর দশক ধরে মানুষের মাঝে HMPV রয়েছে। এর অর্থ হলো বিশ্বের সব প্রান্তের মানুষের সংস্পর্শে এসেছে এই ভাইরাস। তাই কিছুটা হলেও মানুষের শরীরে এর বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা গড়ে উঠেছে। যুক্তরাজ্যের চিকিৎসাবিদ্যায় অধ্যাপক পল হান্টারের মতে, বয়স 5 বছর পূর্ণ হওয়ার আগে প্রায় সব শিশু একবার হলেও HMPV-তে আক্রান্ত হয়ে থাকে। মানুষের জীবনের কয়েকবার এই ভাইরাসে আক্রান্তের আশঙ্কা থেকে যায়। তাই এটিকে মারাত্মক কোনো বৈশ্বিক ইস্যু সৃষ্টির ইঙ্গিত দেখছেন না তিনি। HMPV সংক্রমণ এড়াতে কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংক্রমণ এড়াতে জনবহুল এলাকায় মাস্ক পরা, শ্বাসতন্ত্রের বড় কোনো জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলে জনবহুল এলাকা এড়িয়ে চলা, হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। ঋতু সাহা, ৭১।